আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে রয়েছে দারুণ একটি হৃদয়স্পর্শী গল্প, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা সুশিনুকে দেখি। সে মনে মনে ভাবছিল, আর মাত্র 2 সপ্তাহ পর আমাদের বিয়ে। আমি 4 বছর ধরে হান মুর জন্য অপেক্ষা করেছি, কিন্তু আজ তার ফিয়ান্সে হান মু তার ছোটবেলার প্রেমিকা লিউ চিয়ানিয়ার সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট নিতে যাচ্ছে। সুশিনু কষ্টভরা গলায় বলল, আমাদের বিয়ে পরের সপ্তাহে, আর তুমি এখন লিউ চিয়ানিয়ার সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট নিতে যাচ্ছ? আমার অনুভূতির কোনো দাম নেই? হানমু বিরক্ত হয়ে বলল, চিয়ানিয়ার প্রাক্তন স্বামী ভালো মানুষ নয়, তাই টমটম যাতে তার কাছেই থাকতে পারে সেজন্য আমাদের বিয়ে করতে হবে। আদালতে প্রমাণ করতে হবে যে সে সন্তানকে লালনপালন করার জন্য সক্ষম। তবে চিন্তা করো না, এটা আমাদের আসল বিয়ে নয়। কোর্টে সব প্রমাণ হয়ে গেলে আমরা ডিভোর্স নিয়ে নেব, তারপর আমি তোমাকেই বিয়ে করব। ঠিক তখনই হান মুর ফোনে চিয়ানিয়ার মেসেজ এল, আমি রেজিস্ট্রি অফিসের বাইরে অপেক্ষা করছি, তুমি কখন আসবে? হান মু উত্তর দিল, আমি আসছি। তারপর শিনুকে বলল, আগামীকাল আদালতে শুনানি আছে, একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করতে হবে, তাই তুমি ক্লাস রিইউনিয়নে একাই চলে যেও। এই বলে সে চলে গেল। কিছুক্ষণ পর শিনুর বেস্ট ফ্রেন্ড রনরানের ফোন এল, তোমাদের বিয়েতে আমি কোনো রঙের ড্রেস পরব? শিনু শান্ত গলায় বলল, কোনো বিয়ে হবে না, আজ ক্লাস রিইউনিয়নে দেখা হবে, বলে ফোন কেটে দিল। ক্লাস রিইউনিয়নে সবাই একসঙ্গে আড্ডা দিচ্ছিল। সেখানে শিনুও পৌঁছালে এক বন্ধু জিজ্ঞেস করল, হানমু কোথায়? শিনু বলল, তার জরুরি কাজ আছে তাই আসতে পারেনি। আরেকজন হাসতে হাসতে বলল, কনগ্রাচুলেশন, তুমি হানমুকে বিয়ে করতে যাচ্ছ। আরেকজন যোগ করল, আমাদের হাই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম আর ফেমাস ছেলেটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ। শিনুর মনে পড়ল, হাই স্কুল থেকেই সে হান মুকে ভালোবাসত, তাকে পাওয়ার জন্য কত চেষ্টা করেছে। শেষ পর্যন্ত হান মু সম্পর্ক করতে রাজি হয়েছিল। বর্তমানে ফিরে এসে সে হঠাৎ বলল, আমি হান মুর সঙ্গে সম্পর্ক ভেঙে দেব। সবাই অবাক হয়ে গেল। তখন রনরান তাড়াতাড়ি বলে উঠল, ও অনেক ড্রিঙ্ক করেছে, তাই উল্টোপাল্টা কথা বলছে। শিনু সত্যিই অনেক মদ খেয়েছিল, তাই রনরান হান মুকে ফোন করে ডাকল। হান মু আসতেই লিউ চিয়ানিয়ার ফোন এল, আমার প্রাক্তন স্বামী আমাকে খুঁজে পেয়েছে, দরজায় ক্রমাগত ধাক্কা দিচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি, তুমি কি এখনই আসতে পারবে? হান মু সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়ল, আগে পুলিশকে ফোন করো। এই বলে সে শিনুর দিকে না তাকিয়েই চলে গেল। শিনু বুঝে গেল, আবারও চিয়ানিয়াই তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। সে রনরানকে বলল, আমি সত্যিই এই জন্মে ওকে কখনো বিয়ে করব না। তারপর বলল, তোমার তো অনেক যোগাযোগ আছে, একটা বিয়ের বিজ্ঞাপন দাও, আমার 2 সপ্তাহের মধ্যে বিয়ে। কেউ কি আমাকে বিয়ে করতে চায়? তুমি কি সত্যি বলছ? তুমি বর বদলাচ্ছ? এরপর সে নিজের বড় ভাইকে ফোন করে বলল, বড় ভাই, তুমি এত বছর ধরে ওর উপর ক্রাশ খেয়ে আছো, অবশেষে একটা সুযোগ পেলে। পরদিন শিনুর কাছে ফোন এল, শুনলাম তুমি নাকি বিয়ের জন্য নতুন পাত্র খুঁজছ, তাহলে আমার কথা ভাবো। এটাই ছিল গল্পের নায়ক বাইচুফেং। শিনু মনে মনে অবাক হয়ে ভাবল, রনরান এত তাড়াতাড়ি পাত্র খুঁজে ফেল। সে জিজ্ঞেস করল, তোমার শর্ত কি? বাইচুফেং বলল, ফার্স্ট, আমাকে তোমার কন্ট্যাক্ট লিস্টে যোগ করো। সেকেন্ড, আমি এখন দংচেঙে আছি, এসে আমাকে খুঁজে নেবে। শিনু রাজি হয়ে গেল, শুধু 1 সপ্তাহ সময় চাইল। সেদিন রাতে হান মু বাড়ি ফিরে শিনুকে জিজ্ঞেস করল, তুমি কি আত্মীয় স্বজনদের বিয়ে পিছিয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছ? সে বল, হ্যাঁ। হান মু বলল, সবাইকে বলো বিয়েটা বাতিল হয়ে গেছে। কে জানে মামলাটা কবে শেষ হবে। তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব সব সমাধান করব, আমাদের বিয়ে বেশি দেরি হবে না। শিনু বলল, ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দেবগু। হান মু মনে মনে অবাক হয়ে ভাবল, বিয়ে বাতিলের কথা শুনেও ও এত শান্ত কেন? পরদিন একটি ক্লায়েন্ট মিটিংয়ে হান মু শিনুকে নিয়ে গেল, কিন্তু সেখানে লিউ চিয়ানিয়া আর টংটংকেও নিয়ে এল। সে শুধু বলল, আজ তুমি আমার সেক্রেটারি হবে। শিনুর বুকটা ভেঙে গেল। ক্লায়েন্ট চিয়ানিয়া আর হান মুকে দেখে বলল, তোমাদের সম্পর্কটা বেশ ভালো বলেই মনে হচ্ছে। চিয়ানিয়া হেসে হান মুর গালে চুমু খেয়ে বলল, হ্যাঁ, আমার স্বামী আমাকে খুব ভালোবাসেন। এই কথাগুলো শুনে শিনুর বুকটা আরও ভেঙে গেল।
সে মনে মনে ভাবল, হানমু, তুমি তো সবসময় এরকমই। আমার অনুভূতির কথা না ভেবেই নিজের যা ইচ্ছে তাই করো। মিটিং শেষ। বাইরে তখন প্রবল বৃষ্টি পড়ছে। শিনু রাস্তার পাশে দাঁড়িয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই হানমু তার গাড়ি নিয়ে সেখানে এসে দাঁড়াল। শিনু স্বস্তির নিঃশ্বাস ফেলে সামনের দরজা খুলতে গেল। কিন্তু দরজা খুলতেই সে অবাক হয়ে গেল। সামনের সিটে ইতিমধ্যেই লিউ চিয়ানিয়া বসে আছে। হানমু জানালার কাচ নামিয়ে বলল, গাড়িতে ওঠো। কিন্তু ঠিক তখনই টংটং জেদ ধরে বসল। আমি এক্সিবিশনে যেতে চাই। হানমু বলল, আমাকে আগে শিনুকে বাড়ি পৌঁছে দিতে হবে। কিন্তু টংটং মুখ ফুলিয়ে বলল, দেরি হলে এক্সিবিশন শেষ হয়ে যাবে। হানমু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শিনুর দিকে তাকিয়ে বলল, এখানে অপেক্ষা করো। আমি পরে তোমাকে নিতে আসব। শিনু অসহায় গলায় বলল, আমি ফোনও আনিনি, ট্যাক্সিও পাব না। কিন্তু হানমু তার কোনো কথা না শুনেই গাড়ি চালিয়ে চলে গেল। কিছুক্ষণ পর সেখানে প্রফেসর কিন এসে পৌঁছালেন। তিনি শিনুকে দেখে বললেন, 2 বছর আগে তুমি হানমুর জন্য গবেষণার সুযোগ ছেড়ে দিয়েছিলে। এবার কি আমাদের সঙ্গে যোগ দেবে? শিনুর চোখ ভিজে উঠল। সে দৃঢ় গলায় বলল, এবার আমি আপনাকে হতাশ করব না। এভাবেই সে প্রফেসর কিনের প্রস্তাবে রাজি হয়ে গেল। বাড়ি ফিরে শিনুর জ্বর এসে গেল। বৃষ্টিতে ভিজে তার শরীর পুরো ভেঙে পড়েছিল। ঠিক তখনই হানমুর ফোন এল। আজ রাতে চিয়ানিয়া আর টংটং আসছে। তাদের জন্য খাবার তৈরি করে রেখো। শিনু কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল। ওপাশে হানমু হতবাক হয়ে গেল। এই প্রথমবার ও আমার ফোন কেটে দিল। পাশে চিয়ানিয়া বলল, হয়তো ও রেগে আছে কারণ তুমি আজ ওকে বাড়ি নিয়ে যাওনি। হানমু বিরক্ত হয়ে বলল, রাগ করার কি আছে? আজ রাতে বাড়ি ফিরে আমি ওকে একটা শিক্ষা দেব। এর কিছুক্ষণ পর শিনুর ফোনে চিয়ানিয়ার মেসেজ এল। সবাই আমাদের দারুণ দম্পতি বলছে। ম্যারেজ সার্টিফিকেট হয়ে গেলে আমরা 3 জন একটা পরিবার হয়ে যাব। মেসেজটা পড়ে শিনুর চোখ ভিজে উঠল। ঠিক তখনই বাইচুফেংয়ের ফোন এল। তোমার ফ্লাইট কোন দিন? আমি তোমাকে নিতে আসব। শিনু তার সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় হানমু বাড়ি ফিরল। একজন পুরুষের কণ্ঠস্বর শুনেই তার মুখ কালো হয়ে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শিনুর মনে পড়ে গেল হাই স্কুলের সেই দিনের কথা। একবার তাদের এক সহপাঠী আহত হয়েছিল। শিনু তাকে সাহায্য করছিল। কিন্তু হানমু সেটা দেখে কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। বর্তমানে ফিরে এসে শিনু মনে মনে বলল, আগে তোমাকে আমার জন্য ঈর্ষান্বিত হতে দেখলে আমি খুশি হতাম। কিন্তু এখন আমার এক বিন্দু আনন্দ হচ্ছে না। ঠিক তখন চিয়ানিয়া হেসে বলল, নিশ্চয়ই স্ক্যাম কল ছিল। টমটম এসে বলল, আমার খুব খিদে পেয়েছে। হানমু সঙ্গে সঙ্গে শিনুর দিকে তাকাল। রান্না হয়ে গেছে? উচ্চ জ্বরে কাঁপতে কাঁপতে শিনু বলল, আজ আমার শরীরটা ভালো লাগছে না। আমি রান্না করিনি। হানমু সঙ্গে সঙ্গে রেগে গেল। আজ তোমাকে এই খাবারটা রান্না করতেই হবে। শরীর খারাপ থাকা সত্ত্বেও শিনু রান্নাঘরে ঢুকে পড়ল। খাবার তৈরি করার পর যখন সে প্লেট নিয়ে আসছিল, তখন হঠাৎ মাথা ঘুরে গেল। প্লেটটা হাত থেকে পড়ে ভেঙে গেল। হানমু সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, তুমি কি শিশু? একটা প্লেটও ঠিক করে ধরতে পারো না? চিয়ানিয়াও নাটকীয় গলায় বলল, হয়তো আমি আর টংটং এখানে এসেছি বলেই শিনুও খুশি নয়। এতে হানমু আরও রেগে গেল। তখন শিনু দুর্বল কণ্ঠে বলল, আমার শরীর খারাপ। আমি আগেই বলেছিলাম। এই প্রথমবার হানমু খেয়াল করল শিনুর মুখটা অস্বাভাবিক লাল। তার হাত কপালে দিতেই সে বুঝল জ্বর খুব বেশি। হানমু উদ্বিগ্ন হয়ে বলল, চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু ঠিক তখনই টংটং নিজের পেট চেপে ধরে কাঁদতে শুরু করল। আমার পেটে ব্যথা করছে। হানমু মুহূর্তের মধ্যে আবার টংটংয়ের দিকে ছুটে গেল। সে শিনুকে বলল, টংটংয়ের শরীর খারাপ। ওকে আগে হাসপাতালে নিয়ে যেতে হবে। তোমার জ্বরের সংক্রমণও ওর গায়ে লাগতে পারে। পরে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এই বলে সে টংটংকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর শিনু নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সেদিন তার হৃদয়ের ভেতরে থাকা শেষ আশাটুকুও ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করল। সেদিন রাতের পর শিনুর মনে আর কোনো আশা অবশিষ্ট রইল না। পরদিন সে অফিসে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিল। 4 বছর ধরে যে কোম্পানিতে কাজ করেছে, যে মানুষের জন্য নিজের স্বপ্ন পর্যন্ত ছেড়ে দিয়েছিল, সেই জায়গা থেকে বিদায় নেওয়ার সময়ও তার মুখে কোনো অভিযোগ ছিল না। এদিকে হানমু শিনুকে হাসপাতালে বলল, টংটংকে বাঁচানোর জন্য তোমাকে রক্ত দিতে হবে।
একবারও সে জিজ্ঞেস করল না শিনুর শরীর কেমন আছে। একবারও ভাবল না কয়েকদিন আগেও উচ্চ জ্বরে অসুস্থ ছিল সে। শিনু চুপচাপ রক্ত দিল। রক্ত দেওয়ার সময় তার মনে হচ্ছিল নিজের হৃদয়ের শেষ অনুভূতিটুকুও যেন সে আজ দিয়ে দিচ্ছে। সবকিছু শেষ হওয়ার পর সে ধীরে ধীরে হান মুর সামনে এসে দাঁড়াল। তার চোখে আর কোনো আশা ছিল না, কোনো অভিমানও ছিল না, শুধু ক্লান্তি ছিল। সে শান্ত গলায় বলল, চলো আমরা ব্রেকআপ করি। হান মু হতভম্ব হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে শিনু সত্যিই তাকে ছেড়ে যেতে পারে। ঠিক তখনই ওয়ার্ডের ভেতর থেকে চিয়ানিয়ার ডাক ভেসে এল। হানমু। হানমু একবার শিনুর দিকে তাকাল। তারপর বলল, আমি এমন ভান করব যেন তুমি এটা বলনি। আমি এখন হাসপাতাল থেকে বের হতে পারব না। তুমি একা ফিরে যাও। এই বলে সে ওয়ার্ডের ভেতরে চলে গেল। শিনু মনে মনে বলল, আমাদের সম্পর্কের আর কোনো ভবিষ্যৎ নেই। বাড়িতে ফিরে সে নিজের জিনিসপত্র গুছাতে শুরু করল। হঠাৎ তার চোখ পড়ল তাদের বিয়ের পোশাকের উপর। মুহূর্তেই তার মনে পড়ে গেল সেই দিনের কথা। কত আনন্দ নিয়ে সে পোশাকটা পরে হান মুর সামনে গিয়েছিল। সে ভেবেছিল হান মু তাকে দেখে খুশি হবে। কিন্তু হান মু একবার তাকিয়েও দেখেনি। সেদিনের মতো আজও তার বুকটা কেঁপে উঠল। ঠিক তখনই হান মু বাড়ি ফিরল। ঘরে ঢুকেই সে শিনুর লাগেজ দেখতে পেল। সে জিজ্ঞেস করল, তুমি কি বিজনেস ট্রিপে যাচ্ছ? শিনু মনে মনে ভাবল, সে এখনও জানে না আমি চাকরি ছেড়ে দিয়েছি। ঠিক তখনই আবার চিয়ানিয়ার ফোন এল। ফোনে কথা বলতে বলতে হান মু বলল, বিজনেস ট্রিপ থেকে ফেরার সময় আমি তোমাকে পিক আপ করব। এই বলে সে আবার বেরিয়ে গেল। শিনু কোনো উত্তর দিল না। হান মু চলে যাওয়ার পর সে ধীরে ধীরে টেবিলের উপর একটি চিঠি রেখে দিল। চিঠির পাশে রাখল তাদের ওয়েডিং রিং। তারপর শেষবারের মতো ঘরটার দিকে তাকাল। এই বাড়িতে সে অসংখ্য স্মৃতি রেখে যাচ্ছে। সে এখান থেকে চলে গেল। কয়েক ঘণ্টা পর হান মু বাড়ি ফিরল। ঘরে ঢুকেই তার চোখে পড়ল ডাস্টবিনে পড়ে থাকা বিয়ের কার্ড। তার বুকটা ধক করে উঠল। টেবিলের উপর রাখা চিঠিটা খুলতেই তার মুখের রং বদলে গেল। চিঠিতে লেখা ছিল, তাদের সম্পর্ক শেষ। শিনু চলে গেছে। হান মু ছুটে তাদের ঘরে গেল। আলমারি খুলতেই সে দেখল শিনুর একটি কাপড়ও নেই। ঘরের দেয়ালে ঝোলানো তাদের ওয়েডিং ফটো নেই। প্রথমবারের মতো তার মনে অদ্ভুত একটা ভয় জন্ম নিল। সে তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে রওনা দিল। তখনই চিয়ানিয়ার ফোন এল। টংটংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হান মু সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়ল। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে নিজেকে বোঝাল, শিনু শুধু রেগে আছে। রাগ কমে গেলে নিজেই ফিরে আসবে। এই ভেবে সে এয়ারপোর্ট থেকে টংটংকে খুঁজতে চলে গেল। এখানে পৌঁছেই সে জানতে পারল টংটং আসলে হারিয়ে যায়নি। চিয়ানিয়া আথা বলে তাকে ডেকে এনেছিল। হান মু সঙ্গে সঙ্গে রেগে গেল। কিন্তু সবাই তাকে শান্ত করে বসতে বলল। খাওয়ার সময় সে নিজের অজান্তেই শিনুর কথা বলতে শুরু করল। টংটং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল। তাই আমি শিনুকে রক্ত দিতে বলেছিলাম। কিন্তু সে এটা নিয়ে রাগ করে চলে গেছে। তার বন্ধুরা একে অপরের দিকে তাকাল। তারপর একজন বলল, তুই একটু মিষ্টি করে কথা বল। মেয়েরা তাতেই গলে যায়। আরেকজন বলল, 4 বছর ধরে ও তোকে ভালোবেসেছে। ও কোথাও যাবে না। তাদের কথা শুনে হান মু ফোন বের করল। অনেকদিন পর সে নিজে থেকে শিনুকে মেসেজ পাঠাল। শিনু, আমি ভুল করেছি। ফিরে এসো। মেসেজ পাঠানোর কয়েক সেকেন্ড পরই তার মুখের রং বদলে গেল। স্ক্রিনে ভেসে উঠল, শিনু তার নম্বর ব্লক করে দিয়েছে। এই প্রথমবার হান মুর বুকের ভেতর অদ্ভুত একটা আতঙ্ক জন্ম নিল। সে বুঝতে পারছিল না কেন। তবুও তার বন্ধুরা তাকে বোঝাল, এত চিন্তা করিস না। শিনু তোকে ছেড়ে কোথাও যাবে না। এখন শুধু রেগে আছে। হান মু মাথা নাড়ল, কিন্তু তার মনের ভেতরের অস্বস্তিটা দূর হল না। অন্যদিকে চিয়ানিয়া মনে মনে সে ভাবছিল, শিনু, আমি তোমাকে আর কখনো হান মুর জীবনে ফিরতে দেব না। পরদিন অফিসে হান মু আগের মতোই কাজে ব্যস্ত থাকার চেষ্টা করছিল। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট একটি ফাইল নিয়ে ভেতরে এল। ফাইল সাইন করানোর পর সে জিজ্ঞেস করল, স্যার, আপনার জন্য কি বাইরে থেকে লাঞ্চ অর্ডার করে দেব? হান মু অবাক হয়ে তাকাল। কেন? অ্যাসিস্ট্যান্ট বলল, মিস শিনু তো বিজনেস ট্রিপে গেছেন। কথাটা শুনে হান মু চুপ করে গেল। তার মনে পড়ে গেল
প্রতিদিন দুপুরে শিনু নিজের হাতে রান্না করে তার জন্য খাবার নিয়ে আসত। আসে একবারও গুরুত্ব দিত না, কখনো ধন্যবাদও বলত না। প্রথমবারের মতো অফিসটা তার কাছে ফাঁকা মনে হল। সেদিন বিকেলে হঠাৎ হান-মুর শরীর খারাপ হয়ে গেল। অসুস্থ অবস্থায় সে চিয়ানিয়াকে ফোন করল। আমাকে হাসপাতালে নিয়ে যেতে পারবে? ওপাশ থেকে চিয়ানিয়া বলল, এখন অনেক রাত হয়ে গেছে, কাল হাসপাতালে যেও। এই বলে সে ফোন কেটে দিল। হান-মু স্তব্ধ হয়ে বসে রইল। ঠিক তখনই তার মনে পড়ল, একবার তার সামান্য শরীর খারাপ হয়েছিল। শিনু তার কত খেয়াল রেখেছিল। বর্তমানে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে তার অফিসের এক দারোয়ান তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে বসে থাকতেই তার অ্যাসিস্ট্যান্টের ফোন এল। স্যার, একটা বিষয় জানাতে চাই। কি? মিস শিনু কোনো বিজনেস ট্রিপে যাননি? হান-মু চমকে উঠল। কি বলছ? অ্যাসিস্ট্যান্ট ধীরে ধীরে বলল, মিস শিনু অনেক আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। হান-মু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে কোম্পানির প্রেসিডেন্ট কিয়াও জিয়ার কাছে চলে গেল। শিনু কোথায়? কিয়াও জিয়া অবাক হয়ে বললেন, তুমি জানো না? সে তো অনেক আগেই রিজাইন করেছে। আমার অনুমতি ছাড়া তাকে রিজাইন করতে দিলে কেন? কিয়াও জিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথা শোনেননি। হান-মুর মাথায় হঠাৎ সেই দিনের কথা ভেসে উঠল। সেদিন সে টংটংকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল। কিয়াও জিয়া সত্যিই ফোন করেছিলেন, কিন্তু সে কল কেটে দিয়েছিল। সেই মুহূর্তে প্রথমবারের মতো তার মনে হল, হয়তো শিনু সত্যিই আর ফিরে আসবে না। আর ঠিক তখনই অন্যদিকে বাই চুফেং নিজের হাতে শিনুকে নতুন বাড়িতে নিয়ে আসছিল। বাড়িতে ঢুকেই শিনু অবাক হয়ে গেল। ঘরের প্রতিটি জিনিস তার পছন্দ অনুযায়ী সাজানো। এমনকি একটি ঘরে সুন্দর করে রাখা আছে বিয়ের পোশাক। শিনুর চোখ ভিজে উঠল। হাইস্কুল থেকে বাইচুফেং তাকে ভালোবাসত, কিন্তু শিনু হান-মুকে ভালোবাসত বলে সে কখনো নিজের অনুভূতি প্রকাশ করেনি। সবসময় দূর থেকে দেখেছে, অপেক্ষা করেছে। আজ অবশেষে সে সুযোগ পেয়েছে। তারপর শিনু রান্না করতে যাচ্ছিল, কিন্তু বাইচুফেং তাকে থামিয়ে দিল। তুমি বসো, আজ আমি রান্না করব। শিনু অবাক হয়ে তাকিয়ে রইল। তার মনে পড়ল, জ্বর নিয়ে দাঁড়িয়ে থেকেও একদিন হান-মুর জন্য রান্না করতে হয়েছিল তাকে। আর আজ কেউ তাকে বিশ্রাম নিতে বলছে, কেউ তার যত্ন নিচ্ছে, যে তার হাসির কারণ হতে চাইত, কান্নার কারণ নয়। পরের সিনে শিনু হঠাৎ বলল, আমার একটা কথা বলার আছে। বাইচুফেং তার দিকে তাকাল। বলো। শিনু কিছুটা ইতস্তত করে বলল, তোমার পারমিশন ছাড়া আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। প্রফেসর কিনের গবেষণা প্রকল্পের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই আমাকে বিদেশে যেতে হবে। কথাটা শুনে বাইচুফেং একটুও রাগ করল না, বরং তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে হাসি মুখে বলল, এটা তো খুব ভালো খবর। শিনু অবাক হয়ে গেল। বাইচুফেং আবার বলল, আমি তোমাকে সব সময় সাপোর্ট করব। এই কয়েকটা সাধারণ শব্দই শিনুর হৃদয় ছুঁয়ে গেল, কারণ অতীতে সে কখনো এমন সমর্থন পায়নি। এরপর তারা ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য গেল। রেজিস্ট্রেশন অফিস থেকে বের হওয়ার সময় শিনু কিছুক্ষণ চুপ করে নিজের হাতে ধরা সার্টিফিকেটটার দিকে তাকিয়ে রইল। এত সহজে সে আবার বিয়ে করবে এটা সে কখনো ভাবেনি। কিন্তু এবার তার পাশে এমন একজন মানুষ ছিল যার কাছে সে সত্যিই গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর বাইচুফেং তাকে নিয়ে শিনু বাবা মায়ের কাছে গেল। তার হঠাৎ করে বিয়ে করেছে বলে একটু চিন্তা করছিল, কিন্তু বাইচুফেং বলল, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের মেয়েকে সব সময় সুখে রাখব। এই কথাটা শুনে শিনুর চোখ ভিজে উঠল। তার মনে পড়ে গেল, যখনই সে হান-মুকে বাবা মায়ের কাছে যেতে বলত, সে কোনো না কোনো অজুহাত দেখিয়ে এড়িয়ে যেত। কিন্তু আজ বাইচুফেং নিজে থেকেই এসেছে, কোনো অনুরোধ ছাড়াই, কোনো বিরক্তি ছাড়াই। অন্যদিকে হান-মু পাগলের মতো শিনুর খোঁজ করতে শুরু করেছিল। সে পুলিশ স্টেশন পর্যন্ত গিয়েছিল, কিন্তু কোথাও কোনো খবর পাওয়া গেল না। পরের সিনে বিদেশ যাওয়ার দিন চলে এল। চুফেং বলল, তুমি বিদেশ থেকে ফিরে এলে আমরা বট করে বিয়ে করব। শিনু হেসে বলল, চিন্তা করো না, প্রজেক্ট শেষ হলেই আমি ফিরে আসব। বাইচুফেং মাথা নাড়ল। তার চোখে স্পষ্ট অপেক্ষার ছাপ ছিল। বাইচুফেং দাঁড়িয়ে রইল যতক্ষণ না তাকে আর দেখা যায়।
সময় দ্রুত কেটে যেতে লাগল। তারপর 2 বছর। 2 বছরে অনেক কিছু বদলে গেল। শিনু নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়ে গবেষণা প্রকল্পে অসাধারণ সাফল্য অর্জন করল। যে কাজ 3 বছরে শেষ হওয়ার কথা ছিল সেটাই সে মাত্র 2 বছরে শেষ করে ফেলল। অন্যদিকে বাই চুফেং বাড়িতে বসে পুরনো ছবিগুলো দেখছিল। তার মনে পড়ছিল শিনুর কথা। ঠিক তখনই শিনু আসে। 2 বছর পর। বাই চুফেং অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। তুমি ফিরে এসেছ? শিনু মুচকি হেসে বলল, 3 বছরের কাজ 2 বছরেই শেষ হয়ে গেছে। তাই আমাদের ছুটি দিয়ে দিয়েছে। কথাটা শুনে বাই চুফেংজের মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সে বলল, তাহলে এবার আমরা বট করে বিয়ে করব। শিনু হেসে মাথা নাড়ল। অন্যদিকে হান মু একটি গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং যাচ্ছিল। তার সঙ্গে ছিল লিউ চিয়ানিয়া আর তার অ্যাসিস্ট্যান্ট। গাড়ির মধ্যে থেকে তার অ্যাসিস্ট্যান্টের হঠাৎ চোখ শিনু উপর যায়। তারা সবাই গাড়ি থেকে নামে। পাশে দাঁড়িয়ে থাকা চিয়ানিয়া তাকিয়ে বলল, অসম্ভব। ও শিনু হতে পারে না। সে চারপাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডদের দিকে তাকিয়ে বলল, ওরা এত ধনী। আর শিনু তো সাধারণ একটা মেয়ে। তুমি ভুল দেখেছ। হান মু আর কিছু বলল না। কিন্তু তার মনে অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিল। এদিকে সত্যিই সেটা শিনু ছিল। আর তার সাথে ছিল বাই চুফেং। দুজন একই হোটেলে লাঞ্চ করতে এসেছিল। হান মু ও চিয়ানিয়াও একই হোটেলের অন্য একটি প্রাইভেট রুমে বসেছিল। খাওয়ার সময় হান মুর মন বারবার অতীতের দিকে চলে যাচ্ছিল। সে কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। ঠিক তখন পাশের রুম থেকে পরিচিত একটি কণ্ঠস্বর ভেসে এল। এটা শিনুর কণ্ঠস্বর। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। দ্রুত পাশের রুমের দিকে এগিয়ে গেল। কিন্তু দরজার সামনে দাঁড়ানো বডিগার্ড তাকে ভেতরে ঢুকতে দিল না। হান মু কয়েক মুহূর্ত দরজার দিকে তাকিয়ে রইল। সে ধীরে ধীরে ফিরে গেল। অন্যদিকে বাই চুফেং ও শিনুও তাদের লাঞ্চ কমপ্লিট করে বাইরে বের হচ্ছিল। হঠাৎ তার মনে করল একটা গুরুত্বপূর্ণ জিনিস সে ভেতরে ফেলে এসেছে। সে শিনুকে বাইরে অপেক্ষা করতে বলে আবার ভেতরে চলে গেল। শিনু একা দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই হান মুরা হোটেল থেকে বের হচ্ছিল। আর সেখানেই তাদের দেখা হয়ে গেলে শিনুর সাথে। হান মু অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। সত্যিই শিনু। তারপর দ্রুত তার দিকে এগিয়ে গেল। শিনু। শিনু শান্তভাবে তার দিকে তাকাল। মনে হল যেন কোনো অচেনা মানুষকে দেখছে। হান মু উত্তেজিত গলায় বলল, তুমি ফিরে এসেছ। কিন্তু শিনুর মুখে কোনো পরিবর্তন এল না। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, তোমার তো চিয়ানিয়াকে বিয়ে করার কথা। হান মু তাড়াতাড়ি মাথা নাড়ল। তুমি এখনও ওই ব্যাপার নিয়ে রেগে আছো? তারপর বলল, চিন্তা করো না। টংটংয়ের ব্যাপারটা মিটে গেছে। চিয়ানিয়া আর আমার ভুয়া বিয়ের দরকার নেই। সে আরও এক ধাপ এগিয়ে এল। শিনু, চলো ফিরে যাই। আমরা এখনই বিয়েটা করে ফেলব। আমি ভবিষ্যতে তোমার সঙ্গে আরও বেশি সময় কাটাব। কিন্তু শিনু কোনো উত্তর দিল না। হান মু গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি চিয়ানিয়াকে আমার সঙ্গে দেখে হিংসা করছিলে। আমি আগে অনেক ভুল করেছি। তোমাকে কষ্ট দিয়েছি। কিন্তু আমি এখন বদলে গেছি। ঠিক তখনই চিয়ানিয়া এগিয়ে এল। মুখে মিষ্টি হাসি এনে বলল, শিনু, আমি হান মুকে কখনো কারো কাছে এভাবে ক্ষমা চাইতে দেখিনি। তুমি ওকে ক্ষমা করে দাও। বাইরে থেকে কথাগুলো খুব ভালো শোনাচ্ছিল। কিন্তু শিনুর কাছে এসে খুব নিচু গলায় সে বলল, তুমি চলে গিয়েছিলে, অনেক ভালো হয়েছিল। কথাটা শুনে শিনুর চোখ ঠান্ডা হয়ে গেল। পরের মুহূর্তেই একটা জোরে চড় চিয়ানিয়ার গালে পড়ল। চিয়ানিয়া হতবাক হয়ে গেল। হান মু রেগে গিয়ে বলল, তুমি ওকে মারলে কেন? এখনই ক্ষমা চাও। ঠিক সেই মুহূর্তে একজন স্কেটবোর্ড চালিয়ে দ্রুত তাদের দিকে চলে এল। সবকিছু এত দ্রুত ঘটল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই হান মু স্বাভাবিক প্রবৃত্তিতে শিনুকে ছেড়ে আবার চিয়ানিয়াকে বাঁচাল। ঠিক তখনই বাই চুফেং শিনুকে ধরে নিল। 2 বছর কেটে গেছে, কিন্তু কিছু জিনিস এখনও বদলায়নি। হান মুর কাছে এখনও প্রথম অগ্রাধিকার চিয়ানিয়াই। সে সরাসরি শিনুর পাশে এসে দাঁড়াল। তারপর হান মুর দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকাল। হান মু তাকে দেখে হতবাক হয়ে গেল। বাই চুফেং। বাই চুফেং হান মুকে কথা শুনে তাকে নিয়ে সেখান থেকে চলে গেল। হান মু সে যেন বিশ্বাসই করতে পারছিল না, তাকে শিনুর আর ভালোবাসে না।
এদিকে ছিয়ানিয়া সুযোগ বুঝে বলতে শুরু করল, দেখলে, ও তোমার যোগ্যই ছিল না। ও সবসময় টাকার পিছনে ছুটেছে। আমি একমাত্র মানুষ যে সত্যিকারের তোমাকে ভালোবাসি। কিন্তু আজ প্রথমবার হান মু তার কোনো কথাই শুনল না। সে বিরক্ত হয়ে ছিয়ানিয়াকে সরিয়ে দিল। চুপ করো। তারপর সেখান থেকে চলে গেল। কয়েক সপ্তাহ পর শিনু আর বাই চুফেংজের বিয়ের দিন এসে গেল। বিয়ের অনুষ্ঠান জমে উঠেছিল। সবাই আনন্দে মেতেছিল। ঠিক তখনই অনুষ্ঠানের মাঝখানে হান মু এসে হাজির হল। তার চোখ লাল হয়েছিল। সে সরাসরি শিনুর সামনে গিয়ে দাঁড়াল। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না। হান মু আবার বলল, তুমি আমাকে ভালোবাসো। তুমি এটা করতে পারো না। কিন্তু শিনু তার দিকে তাকালো না। হান মু তখন বলল, ঠিক আছে গি, তুমি বিয়ে করছো তো? তারপর ছিয়ানিয়ার দিকে ফিরে বলল, আমি তাহলে ছিয়ানিয়াকে বিয়ে করব। এই বলে সে একটি আংটি বের করে ছিয়ানিয়ার হাতে পরিয়ে দিল। তারপর শিনুর দিকে তাকিয়ে বলল, তুমি এর জন্য অবশ্যই অনুতপ্ত হবে। কিন্তু শিনুর কোনো প্রতিক্রিয়া হল না। কারণ সে আর তাকে ভালোবাসত না। একটুও না। এরপর তাদের বিয়ে হল। অন্যদিকে তারা বাইরে বেরিয়ে ছিয়ানিয়া আনন্দে হান মুর হাত ধরতে গেল। কিন্তু হান মু সঙ্গে সঙ্গে তাকে দূরে ঠেলে দিল। তার চোখে ঘৃণা স্পষ্ট ছিল। কোনো স্বপ্ন দেখো না। কারণ আমি তোমাকে বিয়ে করব না। ছিয়ানিয়ার মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। এরপর একদিন হান মু ও ছিয়ানিয়া একটি গুরুত্বপূর্ণ বিজনেস ডিল সাইন করার জন্য একটি বড় পার্টিতে গেল। ছিয়ানিয়া মনে মনে খুব উত্তেজিত ছিল। সে ভাবছিল, এই প্রজেক্টটা সফল হলে হান মু নিশ্চয়ই আমাকে বিয়ে করবে। এরপর তারা পার্টিতে বিজনেস ডিলের প্রধান সুশিনুকে দেখে অবাক হয়ে গেল। আজ সে নিজের যোগ্যতায় সফল, নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত। এরপর হান মুর কোম্পানির সাথে ডিল ফাইনাল করে। বাইরে পার্কিং এরিয়ায় শিনুরা হাঁটছিল। হঠাৎ দ্রুতগতিতে একটি গাড়ি তার দিকে ছুটে এল। গাড়ির স্টিয়ারিংয়ে ছিল লিউ ছিয়ানিয়া। সে ইচ্ছা করেই শিনুকে আঘাত করতে চাইছিল। হান মু ঘটনাটা দেখে ফেল। পরের মুহূর্তেই সে শিনুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কিন্তু নিজে গাড়ির আঘাতে ছিটকে পড়ল। আর হান মু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রইল। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল। শিনু হাসপাতালে এল। কক্ষের ভেতর কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। তারপর হান মু ধীরে ধীরে বলল, আমি দুঃখিত। শিনু চুপ করে রইল। হান মু আবার বলল, আমি জানি, শুধু এই একটা শব্দ আমার সব ভুল মুছে দিতে পারবে না। তার চোখ ভিজে উঠল। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি যখন আমার পাশে ছিলে, আমি কখনো তোমার মূল্য বুঝিনি। আমি সবসময় ভেবেছি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। সে কিছুক্ষণ থামল। তারপর নিচু গলায় বলল, কিন্তু আমি ভুল ছিলাম। আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হারিয়েছি। শিনু নির্বেশুন ছিল। হান মু আবার বলল, আমি তোমার ক্ষমা পাওয়ার যোগ্য নই। তবুও আমি ক্ষমা চাইছি। আমি আশা করি ভবিষ্যতে তুমি সুখে থাকবে। এই প্রথমবার হান মু নিজের ভুল সত্যিকারের স্বীকার করল। তার কণ্ঠে কোনো অজুহাত ছিল না। কোনো আত্মপক্ষ সমর্থন ছিল না। শুধু অনুশোচনা ছিল। এদিকে পুলিশ তদন্ত শুরু করেছিল। সিসিটিভি ফুটেজ এবং সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে সত্যিটা খুব দ্রুত প্রকাশ পেয়ে গেল। প্রমাণ হয়ে গেল যে ছিয়ানিয়া ইচ্ছাকৃতভাবে শিনুকে গাড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করল। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও সে চিৎকার করছিল। কিন্তু এবার আর কেউ তার কথা বিশ্বাস করল না। তার সমস্ত ষড়যন্ত্রের শেষ হয়ে গেল। অন্যদিকে বাই চুফেং সবসময় তার পাশে ছিল। তার সুখে, তার দুঃখে, তার সাফল্যে, তার প্রতিটি নতুন শুরুতে। তারপর দুজন একসঙ্গে সামনে এগিয়ে গেল, নতুন জীবনের পথে, নতুন স্বপ্নের পথে। আর এভাবেই সুশিনু এবং বাই চুফেংয়ের সুন্দর ভালোবাসার গল্পের সমাপ্তি হল। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরও সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।